পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। আগস্টে ৩,০০০ টাকা ঢুকলেও কারা আর পরের মাস থেকে পাবেন না অন্নপূর্ণার সুবিধা। মমতা জমানার ১৬০০ সুপার নিউ মেরারি পদ প্রত্যাহার, হাইকোর্টে জানালো রাজ্য। মহাবিপাকে মহুয়া, তৃণমূল সাংসদের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা, হঠাৎ কি হলো? পুরভোটের আগে বড় বিপত্তি, পর্যাপ্ত ইভিএম নেই, হাইকোর্টে ছুটল রাজ্য নির্বাচন কমিশন। পিঙ্ক কার্ডের আবেদন করেননি, কোন কোন নথি থাকা বাধ্যতামূলক জেনে নিন। বকেয়া দিয়ে মেটানো নিয়ে সরকারি দাবি সঠিক নয়, এবার বিরাট পদক্ষেপ শিক্ষক সংগঠনের। ২৬,০০০-এর চাকরি নিয়ে ফের সুপ্রিম কোর্টে এসএসসি। টাকা পাইয়ে দেওয়ার টোপ, অন্নপূর্ণা যোজনার নামে ভয়ঙ্কর প্রতারণার পর্দাফাঁস, জালে যুবক। নুনের বদলে গুঁড়ো সাবান, মিড ডে মিলে কেলেঙ্কারি ঘটনা, অসুস্থ ৩৬ জন বাচ্চা। শুভেন্দুর পুলিশের থেকে লাল সিগন্যাল খেয়ে হাইকোর্টে ছুটলেন মৃতব্রতরা। এসি বিস্ফোরণে বিপত্তি, কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯ বাংলাদেশি। আইআইটি খড়গপুরে ১,০০০ কোটির প্রকল্পে শুরু হচ্ছে শিল্প সংস্কৃতি গবেষণার নতুন ক্যাম্পাস। ডায়মন্ড হারবারে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নে কোটি কোটি টাকা নয়ছয়, অভিষেকের বিরুদ্ধে নয়া অভিযোগ ববির। আপত্তি নেই কং আইএসএফে, বরদাস্ত নয় তৃণমূল বিজেপি, পঞ্চায়েত দখলে সদস্যদের হুঁশিয়ারি সিপিএম এর। স্কুলের সময়ই করা যাবে জনগণনার কাজ, শিক্ষকদের স্বস্তি দিয়ে হাইকোর্টে জানালো রাজ্য। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। রাজ্যে মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের কাজ পুরোদমে শুরু হয়েছে। ১৭ আগস্ট থেকে মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে এবং আগামী ২০ থেকে ২১ আগস্টের মধ্যে মোট ১,৪৫,০০,০০০ মহিলার কাছে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। তবে তথ্য যাচাইয়ের পর অযোগ্য হিসেবে চিহ্নিত হওয়ায় তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৭ লক্ষ মহিলার নাম। প্রকল্পের অগ্রগতি, জুন মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হয়েছিল। প্রথম মাসে প্রায় ৫০ লক্ষ মহিলা এই সহায়তা পেয়েছিলেন এবং জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে পৌঁছয় ১,১০,০০,০০০-এ। প্রকল্পের অগ্রগতি কিন্তু আবেদনপত্রে নানা অসঙ্গতি ও গরমিল প্রকাশ্যে আসায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি সুবিধাভোগীর তথ্য পুনর্যাচাই শুরু হয়। যারা আগে টাকা পেয়েছেন তাদের কি হবে? যারা প্রথম ২ মাসে টাকা পেয়েছেন তাদের নথিপত্রও ফের খতিয়ে দেখা হচ্ছে। ফলে আগে টাকা পেলেও পরবর্তী সময়ে অযোগ্য প্রমাণিত হলে তালিকা থেকে নাম বাদ যাওয়ার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। মাপকাঠি নির্ধারণ, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে সরকার সুনির্দিষ্ট কিছু মাপকাঠি নির্ধারণ করেছে। যাদের আবেদন বাতিল হবে, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? যাদের নিজস্ব মাসিক আয় ১০,০০০ টাকা বা তার বেশি, পরিবারের কোনো সদস্য আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদান করলে, শহরাঞ্চলে ৩টি বা তার বেশি পাকা ঘরের মালিক হলে, পরিবারের কোনো সদস্য সরকারি চাকুরিজীবী হলে, সুবিধাভোগীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে না হলে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভারায় জানিয়েছেন, বর্তমানে ৫৬ লক্ষ উপভোক্তার তথ্য এনকোয়ারি বা তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অন্নপূর্ণা যোজনা পোর্টাল যাচাই পর্ব শেষে আবারও পোর্টাল চালু করা হবে। তিনি স্পষ্ট করেন, বিগত সরকারি সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল, কিন্তু বর্তমান সরকার কেবল প্রকৃত যোগ্যদেরই এই সহায়তা দেবে। ব্যাংকের ত্রুটি বা ফর্ম পূরণে ভুল, যাদের ব্যাংকের ত্রুটি বা ফর্ম পূরণে ভুলের কারণে টাকা আটকাবে, তারা ২০ তারিখের পর পোর্টাল খুললে নতুন করে সংশোধনের সুযোগ পাবেন। উচ্চ প্রাথমিকে ১,৬০০ সুপার নিউ মেরারি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। বুধবার সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে সেই সিদ্ধান্তের কথা রাজ্যের তরফে জানানো হয়। বলে রাখা ভালো, গত ২০১৬ সালের উচ্চ মাধ্যমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য সুপার নিউ মেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার। রাজ্যের এই অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত নিয়েই সেই সময় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ২০২৩ এপ্রিলে এই শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পাশাপাশি তৎকালীন মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিল আদালত। পরে মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত মতো অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, তাতে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে রাজ্য সরকার বদলে যায়। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানি ছিল। নতুন সরকার হাইকোর্টে জানিয়ে দেয়, সুপার নিউ মেরারি পদে
নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না, বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। তার ফলে স্বাভাবিকভাবেই আজ থেকে আর সুপার নিউমেরারি পদের কোনো অস্তিত্ব নেই। চাপ বাড়ল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কৃষ্ণনগর আদালত। অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে অভিযোগ, একটি সাক্ষাৎকারে অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। এর প্রেক্ষিতে নদিয়া নিবাসী গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি গত 13ই মে তার বিরুদ্ধে কৃষ্ণনগর এসিজেএম আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সেই মামলার শুনানির জন্য একাধিকবার মহুয়াকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বারবার সেই তলব বেরিয়ে গিয়েছেন তিনি। এবার সেই কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। এদিকে মামলাকারী গৌরাঙ্গ দে আগেই জানিয়েছিলেন, একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে এই মামলা করেছেন তিনি। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে কোনো জনপ্রতিনিধি পার পেতে পারেন না। সাংসদ মহুয়া মৈত্রকে প্রকাশ্যে সেনাবাহিনীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। প্রসঙ্গত 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানা হয়েছিল। তাতে প্রাণ হারান 26 জন নিরীহ মানুষ। এরপরেই পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। তাতে মিলেছিল অভূতপূর্ব সাফল্য। সম্প্রতি সেই অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত, আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এই নিয়ে তার বিরুদ্ধে মামলা হতেই রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছিল। এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে সোজা গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। এই নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। পুরভোটের প্রস্তুতি যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন বাধা। কলকাতা ও হাওড়া পুর নিগমে বছরের শেষের দিকে ভোট করার পরিকল্পনা রয়েছে রাজ্যের, কিন্তু প্রয়োজনের তুলনায় ইভিএম কম থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি সামাল দিতে এবার আদালতের সাহায্য চাইল রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট জটে হাইকোর্টের দ্বারস্থ নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেলেও বেশ কিছু মেশিন এখনো জেলা শাসকের হেফাজতে রয়েছে। কমিশনের বক্তব্য, এর মধ্যে এমন অনেক ইভিএম রয়েছে যেগুলি নিয়ে বর্তমানে কোনো মামলা বা আইনি নিষেধাজ্ঞা নেই, তাই সেগুলি আর জেলা প্রশাসনের কাছে আটকে রাখার কারণ নেই। দ্রুত ওই মেশিনগুলি ফেরত পাওয়াই এখন কমিশনের প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টে মামলা করার অনুমতি চাওয়া হয় বুধবার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে সেই অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য উঠতে পারে। ফলে এখন আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে কমিশন। কলকাতা এবং হাওড়া পুরসভাকে প্রথম দফার ভোটের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য পুরসভা ও পৌর নিগমেও ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই ইভিএম এর হিসাব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কমিশনের আধিকারিকদের মতে, আগের বিধানসভা ভোটের পর বিভিন্ন জেলার কাছে থাকা মেশিনের একটি অংশ এখনো ফেরত আসেনি। নির্বাচনী মামলা বা আদালতের নির্দেশের কারণে কিছু ইভিএম আলাদা করে রাখার প্রয়োজন হতে পারে। কোনো মেশিন আবার আইনি জটিলতায় আটকে রয়েছে, কিন্তু যেগুলির ক্ষেত্রে এই ধরনের কোনো বাধা নেই সেগুলি দ্রুত কমিশনের কাছে ফিরিয়ে আনা প্রয়োজন। পর্যাপ্ত ইভিএম না পাওয়া গেলে নির্বাচনের প্রস্তুতি ধাক্কা খেতে পারে। একাধিক পুরো এলাকায় ভোট আয়োজন করতে গেলে নির্দিষ্ট সংখ্যক মেশিন প্রয়োজন। তাই ভোটের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই হাতে পর্যাপ্ত ইভিএম নিশ্চিত করতে চাইছে কমিশন। এখন প্রশ্ন একটাই, হাইকোর্টের নির্দেশের পর জেলা প্রশাসনের হেফাজতে থাকা ইভিএমগুলি কত দ্রুত রাজ্য নির্বাচন কমিশনের হাতে আসে? কারণ মেশিনের ঘাটতি মিটলেই পুরো ভোটের প্রস্তুতি অনেকটা গতি পাবে। আর তা না হলে কলকাতা ও হাওড়ার ভোটের সময়সূচি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল 1 জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতোই জুন মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন পশ্চিমবঙ্গের মহিলারা। তবে এই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করবেন মহিলারা। 1 আগস্ট থেকেই পিঙ্ক কার্ড চালু হয়ে গিয়েছে। তবে এখনো যদি আপনি এই কার্ড তৈরি করে না থাকেন, তাহলে জেনে নিন এই কার্ড তৈরি করতে কি কি নথি প্রয়োজন আর কিভাবেই বা তৈরি করবেন। পিঙ্ক কার্ডের আবেদন করবেন, এই নথিগুলি থাকা জরুরি। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হয়েছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা। তবে এবার থেকে ফ্রিতে যাতায়াত করতে গেলে আপনার সাথে রাখতে হবে পিঙ্ক কার্ড। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি অনলাইন অফলাইন দুইভাবেই বানাতে পারবেন এটি সেই বিষয়ে তথ্য। কিভাবে অফলাইনে বানাবেন পিঙ্ক কার্ড? অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এটি কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন।
ফ্রিতে যাতায়াত নিয়ে জটিলতা এড়াতেই এহেন পদক্ষেপ করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং ভোটার কার্ডে থাকা মহিলারাই এই সুবিধা পাবেন। তাছাড়া এসআইআর লিস্টে থাকা নাম মহিলারা পিঙ্ক কার্ডের সুবিধা পাবেন। কিভাবে অনলাইনে বানাবেন পিঙ্ক কার্ড? এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https:/wb.gov.in/তে গিয়ে পিঙ্ক কার্ড অপশন পাবেন। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিন, তাহলেই পিঙ্ক কার্ড পাবেন। এছাড়াও অফলাইনের ক্ষেত্রে শহর এলাকায় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে যেতে হবে, আর পঞ্চায়েতের ক্ষেত্রে যেতে হবে বিডিও বা এসডিও অফিসে। সেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিতে হবে, তারপরেই আপনার কাজ হয়ে যাবে। কোন কোন নথি লাগবে আবেদনের জন্য? প্রয়োজন হবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আয়ুষ্মান ভারত কার্ড, ছাত্রছাত্রীদের পরিচয়পত্র অথবা সরকার স্বীকৃত অন্য কোনো বৈধ সচিত্র পরিচয়পত্র আবেদনের জন্য প্রয়োজন হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আয়ুষ্মান ভারত কার্ড, ছাত্রছাত্রীদের পরিচয়পত্র অথবা সরকার স্বীকৃত অন্য কোনো বৈধ সচিত্র পরিচয়পত্র। কোন কোন বাসে এই সুবিধা পাবেন? WBTC, NBSTC, SBSTC বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সরকারি এসি বাস, ভলভো বাস, এমনকি এক্সপ্রেস বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে পিঙ্ক কার্ডের মাধ্যমে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হয়েছে। সেখানে রাজ্য সরকারের তরফে দাবি করা হয় ইতিমধ্যেই বকেয়া মহার্ঘ ভাতার 65% মিটিয়ে দেওয়া হয়েছে। এবার সেই বক্তব্যে আপত্তি জানিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিল শিক্ষক সংগঠন বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বকেয়া ডিএ ইস্যুতে বড় পদক্ষেপ শিক্ষক সংগঠনের। সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনের দাবি, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ বকেয়া ডিএ ও ডিআর এর কিছু অংশ পেয়েছেন, তবে সিংহভাগ কর্মী এখনো কোনো টাকাই পাননি। সেই সংখ্যা প্রায় 70% বলে দাবি তাদের। বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দাবি, সুপ্রিম কোর্টের রাজ্যের তরফে যে তথ্য পেশ করা হয়েছে তা বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে যাতে কোনো প্রকার বিভ্রান্তি না থাকে সেই কারণে আদালতের সামনে প্রকৃত সত্য তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে তারা। বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে স্বপন মণ্ডলের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে রোপা 2009 অনুযায়ী রাজ্যের অধীনস্থ সকল কর্মীকে বকেয়া ডিএ দিতে হবে। তবে শীর্ষ আদালতের নির্দেশ বাস্তবায়িত করতে রাজ্য সরকার যে অবস্থান নিয়েছে ও সরকারি কর্মীরা যে পরিমাণ টাকা পেয়েছেন তাতে বড় পার্থক্য রয়েছে। সেই কারণে হিসাবের ভিত্তি স্পষ্ট করা অত্যন্ত জরুরি। এই বামপন্থী শিক্ষক সংগঠনের দাবি, কারা কত শতাংশ বকেয়া ডিএ পেয়েছেন সেটার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশিত হলে বাস্তব পরিস্থিতি স্পষ্ট হবে। মুখ্য সচিবের কাছে তাদের আবেদন, অবিলম্বে সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবীর বক্তব্য সংশোধন করে প্রকৃত তথ্য পেশ করা হোক। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব বকেয়া মহার্ঘ মেটানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। মঙ্গলবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএর 65% মিটিয়ে দেওয়ার দাবি করা হতেই বিরোধিতা করেছিলেন সরকারি কর্মীদের একাংশ। তাদের আইনজীবী ফিরদৌস শামীম ও করুণা নন্দী বলেন, এখনো অনেক সরকারি কর্মী এই টাকা পাননি। এরপর শীর্ষ আদালত নির্দেশ দেয়, যেসব সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাননি বলে দাবি করছেন তাদের প্রতিনিধিদের নাম আদালতে জমা করা হোক। এবার এই ইস্যুতেই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল একটি শিক্ষক সংগঠন। 26,000 চাকরিহারার ভবিষ্যৎ আর স্কুলের শূন্যপদ নিয়ে জটিলতা রয়েই যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও ওবিসি সংরক্ষণ নিয়ে ফের তৈরি হয়েছে জট। এবার সেই 26,000 চাকরিহারাকে নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি যৌথভাবে শীর্ষ আদালতে এই আবেদন করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আগস্ট মাসের মধ্যেই নিয়োগ করতে হবে। সেই মতো প্রক্রিয়া শুরু হয়। কাউন্সিলিং ও যাচাইয়ের প্রক্রিয়া চলছিল, কিন্তু মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়। ওবিসি সংরক্ষণের নিয়ম বাতিল করে রাজ্য সরকার যে নতুন নিয়ম তৈরি করেছে তা কার্যকর করার জন্যই এই সিদ্ধান্ত নেয় এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছেন, সময় বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তারা। 8 থেকে 9 মাস মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে চাকরি হারার 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির মেয়াদ 31 আগস্টেই শেষ হওয়ার কথা। এদিকে তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ না হলে সমস্যা তৈরি হতে পারে শিক্ষা ব্যবস্থায়। তাই পরিস্থিতি সামাল দিতে ওই চাকরি হারাদের চাকরির মেয়াদ আরো বাড়ানোর আবেদন জানানো হলো। জানা গিয়েছে, নবম দশমের নিয়োগের ভেরিফিকেশন চলছিল ও একাদশ দ্বাদশের নিয়োগের কাউন্সিলিং চলছিল। যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের নিয়োগ নিয়েও সংশয় থাকছে। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এসএসসি।
অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার জন্য কারো থেকে 200 কারো থেকে 500 টাকা নেওয়ার অভিযোগ। সরকারি পরিষেবার জন্য কোনো দালালদের ফাঁদে যাতে কেউ না পড়ে তার জন্য প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে খোদ উলুবেড়িয়া মহকুমার শাসকের কার্যালয় চত্বর থেকে মহিলাদের থেকে টাকা নেওয়ার অভিযোগ। হাতে নাতে পাকড়াও উলুবেড়িয়া ধুলসিমলার বাসিন্দা গুঞ্জন মণ্ডল। বেশ কিছুদিন ধরেই উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায় এই যুবককে বলে অভিযোগ। আজ সকালে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস জানার জন্য অনেক মহিলাই ভিড় করেন উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে। অভিযোগ, সেখানেই দাঁড়িয়ে থাকা মহিলাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার জন্য কারো থেকে 200 কারো থেকে 500 টাকা নেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। আজ সকালে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের স্টাফেরা তাকে হাতে নাতে ধরে ফেলে। টাকা নেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত। অভিযুক্তের মোবাইল থেকে বেশ কিছু আধার কার্ডও পাওয়া গিয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। স্বাভাবিকভাবেই সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয় চত্বরে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ওই যুবককে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয় চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। বুধবার সকালে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে বহু মহিলা মহকুমা শাসক দপ্তরের সামনে ভিড় জমায়। সেই সুযোগে অভিযুক্ত যুবক চত্বরে উপস্থিত মহিলাদের কাছে গিয়ে নিজেকে প্রভাবশালী বলে দাবি করে এবং প্রকল্পের টাকা দ্রুত পাইয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করতে শুরু করে। কারো কাছ থেকে 200 টাকা, আবার কারো কাছ থেকে 500 টাকা করে আদায় করছিল সে। যুবকের এই সন্দেহজনক আচরণ দপ্তর চত্বরে কর্তব্যরত সরকারি কর্মীদের নজরে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হলে কর্মচারীরা তাকে ঘিরে ফেলে। এরপর প্রশ্ন করতেই সত্য সামনে আসে। কর্মীদের তৎপরতায় তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বেআইনিভাবে মহিলাদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছে বলে প্রশাসন সূত্রে খবর। পরবর্তীতে তল্লাশিতে অভিযুক্তের মোবাইল ফোন থেকে বেশ কিছু আবেদনকারীর আধার কার্ডের ছবি ও নথিও পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোনটি। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি পরিষেবার জন্য কোনো দালালদের ফাঁদে যাতে কেউ না পড়ে তার জন্য প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। স্কুলে মিড ডে মিলে সয়াবিনের তরকারি ও ভাত দেওয়া হয়েছিল। খাবার পরিবেশনের পর বেশ কিছু শিক্ষার্থী বলতে থাকে যে খাবারে নুন কম লাগছে। তারপরে মিড ডে মিলের খাবারে নুনের বদলে ডিটারজেন্ট, গুঁড়ো সাবান, আর তার জেরে বিহারের স্কুলে অসুস্থ 36 জন পড়ুয়া। বিহারের নালন্দা জেলার একটি বিদ্যালয়ে মিড ডে মিলে মারাত্মক গাফিলতির এই ঘটনাটি সামনে এসেছে। নুনের বদলে খাবারে ভুলবশত কাপড় কাচার গুঁড়ো সাবান মিশিয়ে দেওয়ায় সেই খাবার খেয়ে অন্তত 36 জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার নুরসরাই থানা এলাকার পরাশি সরকারি মিডল স্কুলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট মেনু অনুযায়ী একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্কুলে সয়াবিনের তরকারি ও ভাত দেওয়া হয়েছিল। খাবার পরিবেশনের পর বেশ কিছু শিক্ষার্থী বলতে থাকে যে খাবারে নুন কম লাগছে। অভিযোগ, সেই সময় স্কুলের রান্নাঘরে রাখা ডিটারজেন্ট পাউডারকে নুন ভেবে ভুল করে তরকারিতে মিশিয়ে দেন রাঁধুনি। সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীরা একে একে পেটে তীব্র জ্বালা, মাথা ঘোরা ও বমির উৎসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন শিক্ষার্থী সংজ্ঞাহীন হয়ে পড়লে স্কুল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে বিদ্যালয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পরিস্থিতির অবনতি হতে থাকায় অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি বিহার শরীফ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নালন্দার সিভিল সার্জন ডক্টর জয়প্রকাশ সিং। তিনি অসুস্থ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার তদারকি করেন। মূলত ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বিহারের গ্রামীণ বিকাশ মন্ত্রী ও স্থানীয় বিধায়ক শ্রবণ কুমার। তিনিও চিকিৎসকদের সাথে কথা বলে অসুস্থ শিশুদের শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন। তিনি স্পষ্ট জানান, এই ধরনের চরম গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কিভাবে এবং কার গাফিলতিতে মিড ডে মিলের খাবারে ডিটারজেন্ট মিশল তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে অভিভাবক ও সাধারণ মানুষদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাদের সভার অনুমতি দেয়নি শুভেন্দুর সরকারের পুলিশ। আর পুলিশের কাছে অনুমতি না পেয়েই কলকাতা হাইকোর্টে ছুটল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। জরুরি ভিত্তিতে তাদের আবেদনের শুনানির আর্জি জানানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে, কিন্তু বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে শুনানি নয়, মামলা দায়ের করে শুনানি হবে। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, আর তা পালন নিয়ে ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 28 আগস্ট
গান্ধী মূর্তির কাছে মেয়র রোডে সভা করতে চান ঋতব্রতরা, সেজন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ মেয়র রোডে সভা করার অনুমতি দেয়নি। পুলিশের অনুমতি না পেয়েই হাইকোর্টে ছোটেন ঋতব্রতরা। যেহেতু সভার আর 9 দিন বাকি, সেজন্য জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে ঋতব্রতদের আবেদনের শুনানি হবে না। আগামী শুক্রবার 21শে আগস্ট তাদের আবেদনের শুনানি হওয়ার কথা। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশেই প্রতি বছর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা আয়োজিত হয়েছে। তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকাকালীন ওই সভায় চোখে পড়ার মতো ভিড় হতো। ঋতব্রতদের পাশাপাশি কালীঘাট তৃণমূলও এবার মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল, কিন্তু পুলিশ সেই আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ তুলে কালীঘাট তৃণমূলও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য, সভার অনুমতি চেয়ে গত 27শে জুলাই চিঠি দেওয়া হয়েছিল পুলিশকে। তারপর গত 3রা আগস্ট ও 7ই আগস্ট পুলিশের কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হয়, কিন্তু পুলিশের কাছে কোনো সাড়া পাওয়া যায়নি। কালীঘাট তৃণমূলের আবেদনের শুনানিও শুক্রবার হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত, 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান নিয়েও তৃণমূলের 2 শিবিরের টানাপোড়েন চলেছিল। হাইকোর্টে ছুটতে হয়েছিল কালীঘাট তৃণমূলকে। পরে হাইকোর্টের অনুমতিতে বিড়লা তারামণ্ডল চত্বরে শহীদ দিবস পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, আর মেয়র রোডে শহীদ দিবস পালন করেছিলেন